কারো কাছেই বোধগম্য হচ্ছিল না যে সিস্টেমের সঙ্গে আসলে কি ঘটে গিয়েছিল। 400 কোটি টাকা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। 400 কোটি টাকা, এটা কোনো সাধারণ ত্রুটি বা গণ্ডগোল ছিল না। এটা সরাসরি পুরো ব্যাংককে ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা। স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সমস্ত টাকা ফিরিয়ে আনতে পারবো। তুমি এখানে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও রাখো না, অত 400 কোটি টাকার কথা বলছো। বাইরে বেরিয়ে যাও। তোমার এত বড় অঙ্কের টাকা ফিরিয়ে আনার ক্ষমতা আছে বলে মনে হয়? যদি তুমি সত্যি 400 কোটি টাকা ফিরিয়ে দিতে পারো, হ্যাঁ, আমি পারবো। তাহলে আমি তোমাকে 100 কোটি টাকা পুরস্কার দেব। ঠিক আছে, আমি রাজি। সকালবেলা ছিল। নদীর তীরে অবস্থিত পুরনো বাস টার্মিনালে ধীরে ধীরে সাড়া পড়তে শুরু করেছিল। কোথাও ডিজেলের তীব্র গন্ধ বাতাসে মিশে যাচ্ছিল, কোথাও চায়ের কেতলি থেকে উঠে আসা গরম ভাপ হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, আর কোথাও ট্রাকের ব্রেকের কর্কশ শব্দ সকালের নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। সেই শব্দ আর গন্ধের মাঝখানে পুলের নিচে ভেজা কংক্রিটের কাছে একটি 13 বছরের ছেলে চুপ করে বসেছিল। তার নাম ছিল রিয়ান। রিয়ানের কাছে স্কুলের ব্যাগ ছিল না, বইপত্রও ছিল না, শুধু একটা পুরনো ছেঁড়া থলে ছিল, যার ভিতরে ভাঙা তার, নষ্ট চার্জার আর এমন সব মেশিনের টুকরো ভরা ছিল যেগুলোকে পৃথিবী অনেক আগেই অকেজো বলে ফেলে দিয়েছিল। সে নীরবে বসে সেই জিনিসগুলোকে উল্টে পাল্টে দেখছিল, যেন তার মধ্যে কোনো লুকানো রহস্য খুঁজে বেড়াচ্ছিল। তার কাছে এগুলো কোনো আবর্জনা ছিল না। তার মনে হতো এর মধ্যে অনেক কিছুই এখনও ঠিক হয়ে উঠতে পারে, শুধু কেউ এখনও সেদিকে নজর দেয়নি। রিয়ান কথা বলার চেয়ে দেখা ও শোনার ওপর অনেক বেশি বিশ্বাস রাখত। লোকেরা ভাবত সে চুপচাপ, কিন্তু আসলে সে তার চারপাশে ঘটে চলা প্রতিটি ঘটনা গভীরভাবে অনুধাবন করতে থাকত। যখন বাস ইঞ্জিন চালু হতো, তখন তার শব্দ শুনেই সে বুঝে নিত ইঞ্জিন সুস্থ আছে নাকি সমস্যায় আছে। যখন বিদ্যুৎ ট্রান্সফরমার ভিনভিন করে উঠত, তখন তার আওয়াজ থেকেই তার কাছে পরিষ্কার হয়ে যেত যে লোড বাড়ছে নাকি কোনো গোলমাল তৈরি হচ্ছে। রিয়ানের কাছে মেশিনগুলো শুধু লোহা আর তারের সমষ্টি ছিল না, তাদের আওয়াজ থেকে সে অনেক গোপন কথা শুনতে পেত। ঠিক তার সামনেই নদীর ওপারে কাঁচ ও স্টিলের তৈরি একটি উঁচু ঝকঝকে ভবন দাঁড়িয়েছিল, শহরের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। প্রতি সকালে সেখানে চকচকে গাড়ির সারি আসত। লোকেরা তাড়াহুড়ো করে ভেতরে ঢুকত, ফোনে উচ্চস্বরে কথা বলতো, দ্রুত সিদ্ধান্ত নিত। রিয়ান এই ভবনটাকে অনেকবার দেখেছে, কিন্তু কখনো ভেতরে পা রাখেনি। গার্ডরা তাকে দেখামাত্রই একই কথা বলতো, এখানে বসে থেকো না, সামনে এগিয়ে যাও। ভবনের পেছনের দেওয়াল ঘেঁষে একটা বড় পাওয়ার কন্ট্রোল বক্স ছিল। রিয়ান প্রায়ই সেখানে বসে থাকত, কারণ সেখানে ছায়া পড়ত এবং মেশিনের আওয়াজ খুব স্পষ্টভাবে শোনা যেত। সেদিন দুপুরের দিকে তার কাছে কিছু একটা অস্বাভাবিক মনে হলো। ওই বক্সের আওয়াজ স্বাভাবিক ছিল না, সেটা একটানা চলছিল না, বারবার থেমে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের ভেতরের পরিবেশ হঠাৎ বিপর্যস্ত হয়ে পড়ল। কাউন্টারে বসা কর্মীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে শুরু করলেন। কম্পিউটারের স্ক্রিনে অদ্ভুত সব বার্তা ভেসে উঠতে লাগল এবং ফোনগুলো অবিরাম বেজে চলল। কেউই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। ওপরের তলা থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। ব্যাংকের ডিজিটাল রেকর্ড থেকে 400 কোটি টাকা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা কোনো সামান্য ত্রুটি ছিল না। টাকা কোনো খাতায় দেখা যাচ্ছিল না, কোনো বাইরের ব্যাংকেও ট্রেস পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন টাকাগুলো সিস্টেমের মাঝপথেই আটকে গেছে। আইটি কর্মীরা ছুটে সার্ভার রুমের দিকে চলে গেলেন। লগগুলো পরীক্ষা করা হলো, ব্যাকআপ চেক করা হলো, সিকিউরিটি টিমকে ডেকে আনা হলো। বাইরে মিডিয়ার গাড়িগুলো এক এক করে পৌঁছতে শুরু করলো। প্রতি মিনিটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছিল। ঠিক সেই সময় ব্যাংক ভবনের বাইরে পাওয়ার কন্ট্রোল বক্সের কাছে দাঁড়িয়ে রিয়ান সব কিছু লক্ষ্য করছিল। তাকে কেউ কিছু বলেনি, কিন্তু তার অন্তরে গভীরভাবে অনুভব হচ্ছিল যে ভেতরে কোনো বড় গোলমাল চলছে। পেছনে লাগানো পাওয়ার ইউনিটের আওয়াজ তার কাছে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মোটর বারবার থেমে যাচ্ছিল, যেন কেউ ইচ্ছে করে তার চাপ বদলে দিয়েছে। রিয়ান সেখানেই থেমে গেল। সে তার থলে নামিয়ে রাখল এবং দেয়ালের কাছে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে লাগল। কয়েক সেকেন্ড পর সে নিজের মনে ফিসফিস করে বলল, এটা সরাসরি চুরি নয়,
তার মায়ের কথা মনে পড়ে গেল, যিনি একসময় এই ভবনেই পরিষ্কারের কাজ করতেন। রাতের শিফটে তিনি রিয়ানকে বাইরে বসিয়ে রাখতেন। সেখানেই সে মেশিনের আওয়াজ চিনতে শিখেছিল। তার মায়ের পুরনো ফোনে কিছু অদ্ভুত চিহ্ন থাকত, নম্বর নয় বরং একটা নির্দিষ্ট ক্রম। রিয়ান সেই একই পদ্ধতি অনুসরণ করত। সে প্রতিদিন জিনিসগুলো দেখে নিজের মতো করে বুঝ তৈরি করত। ভেতরে আতঙ্ক ক্রমশ বেড়ে চলছিল। বাইরে একটি ছেলে দাঁড়িয়েছিল, যার চোখ দুটি কাঁচের দেওয়াল ভেদ করে ভেতরের উত্তেজনা দেখার চেষ্টা করছিল। রিয়ান গভীর শ্বাস নিল। তার মনে হলো যদি এখনই কথা না বলে তাহলে পরে আর কিছুই বাঁচানো যাবে না। সে থলে তুলে নিল এবং সোজা মূল গেটের দিকে এগিয়ে গেল। গার্ড তাকে থামানোর চেষ্টা করল, এখানে আসবে না। কিন্তু এবার রিয়ান একটুও থামল না। সে প্রথমবার স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলে উঠল, যে টাকা গায়েব বলে মনে হচ্ছে সেটা আসলে বাইরে চলে যায়নি। গার্ড হাসতে শুরু করেছিল। ঠিক তখনই ভেতর থেকে একজন মহিলা দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন। তার চেহারায় গভীর উদ্বেগ স্পষ্ট ছিল, গলায় আইডি কার্ড ঝুলছিল। তার নাম ছিল প্রিয়া। তিনি রিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি বললে? ম্যাডাম, এ তো এমনিই কিছু বলছে। রিয়ান চোখ নামিয়ে আবার বলল, যদি এখনই কিছু না করা হয় তাহলে খুব শিগগিরই সিস্টেম নিজে থেকে সবকিছু মুছে ফেলবে। মহিলা চমকে উঠলেন, তোমার এটা কি করে জানা হলো? পাওয়ার ইউনিটের আওয়াজ বদলে যাচ্ছে। এমনটা হয় যখন সিস্টেমের ওপর চাপ কৃত্রিমভাবে ঘোরানো হয়। ডেটার পথ বোঝা যাচ্ছে না। একে ভেতরে আসতে দাও। রিয়ান প্রথমবার সেই ঠান্ডা চকচকে ভবনের অভ্যন্তরে প্রবেশ করল। সবাই তাকে অবাক চোখে দেখছিল। রিয়ান গভীর শ্বাস নিয়ে ঘরের ভিতরে কয়েক পা এগিয়ে গেল। বিশাল বিশাল স্ক্রিনে লাল ও সবুজ নম্বরগুলো অবিরাম ছুটে চলছিল। আইটি টিমের সদস্যরা নীরবে দাঁড়িয়েছিলেন, যেন সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যিই কি এই রাস্তার ছেলেটি কোনো সমাধান দিতে পারবে? ঠিক সেই মুহূর্তে আইটি প্রধান অর্জুন রাও প্রিয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে উঠলেন, সত্যি করে বলো তো, তোমার মাথা এখন ঠিকমতো কাজ করছে তো? ব্যাংক ডুবে যাওয়ার মুখে আর তুমি এক রাস্তার ভিখারি ছেলেকে এখানে নিয়ে এসেছো। ঘরের কয়েকজন হালকাভাবে হেসে উঠল। একজন নিচু স্বরে বলল, এ কি করবে? কম্পিউটার অন করতেও জানে কিনা কে জানে। প্রিয়া পাল্টা কড়া দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালেন। এই মুহূর্তে আমাদের সন্দেহ করার সময় নয়, বরং সমাধান খুঁজে বের করার সময়। অর্জুন বিরক্ত হয়ে বললেন, সমাধান? এখানে আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞরা বসে আছেন, সিস্টেম কিছুতেই বোঝা যাচ্ছে না, আর এই ছেলে কি করবে? আবর্জনা কুড়োবে? রিয়ান চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তার মুখে না রাগ ছিল না ভয়, শুধু এক অদ্ভুত স্থিরতা ফুটে উঠছিল। প্রিয়া রিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি বিশ্বাস আছে যে তুমি কিছু করতে পারবে? রিয়ান ধীরে ধীরে মাথা নাড়ল। যদি এখন সঠিক জায়গায় নজর দেওয়া হয় তাহলে হ্যাঁ। অর্জুন ব্যঙ্গস্বরে বললেন, আর যদি না পারো তাহলে ব্যাংকের সম্মান, কোটি কোটি টাকার ক্ষতি, এর দায়িত্ব কে নেবে? রিয়ান প্রথমবার সোজাসুজি চোখ তুলে বলল, যদি আমি ঠিক করে দিই তাহলে? অর্জুন হেসে উঠলেন, তাহলে কি তোমাকে পুরস্কার চাই? না, আপনিই বলুন। ঠিক আছে, যদি এই ছেলে সত্যি এই সমস্যা সমাধান করে দেয় তাহলে আমি তাকে 10 কোটি টাকা দিতে প্রস্তুত আছি। ঘরের মধ্যে হই হই পড়ে গেল। কেউ বলে উঠল, স্যার আপনি কি ঠাট্টা করছেন? না, কারণ আমার পুরোপুরি বিশ্বাস আছে যে কিছুই করতে পারবে না। স্যার আমাদের হাতে সময় খুব কম। রিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আপনারা শুধু প্রভাব দেখছেন, কারণটা দেখছেন না। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সে এক কোণে দেখা যাওয়া সময়ের প্যাটার্নের দিকে ইশারা করল। প্রতিবার লেনদেনের ঠিক আগে সিস্টেম থেমে যাচ্ছে। এটা নিজে থেকে হয় না, টাকা চুরি হয়নি, তাকে এমন এক জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে সে আর দেখা যায় না। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে লাগল। রিয়ান গভীর শ্বাস নিয়ে ঘরের ভিতরে আরও কয়েক পা এগিয়ে গেল। সে এখন বিশাল স্ক্রিনগুলোর সামনে দাঁড়িয়েছিল, যেখানে লাল সবুজ নম্বরগুলো ছুটে চলছিল। আইটি টিমের সবাই নীরবে তাকিয়েছিল। কারো বিশ্বাস ছিল না যে এক রাস্তার ছেলে তাদের এই জটিল সমস্যা বুঝতে পারবে। রিয়ান কম্পিউটারের পাশে দাঁড়ানো এক ইঞ্জিনিয়ারকে বলল, আমাকে শুধু একটা এমন মেশিন দিন যেটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয়। ইঞ্জিনিয়ার ইতস্তত করে একটা লোকাল মেশিন তার দিকে এগিয়ে দিলেন। ঘরের প্রত্যেকের চোখ রিয়ানের উপর নিবদ্ধ ছিল। রিয়ান কোনো হইচই না করে, কোনো তাড়াহুড়ো ছাড়াই ধীরে ধীরে কয়েকটি কমান্ড টাইপ করতে লাগল। মনে হচ্ছিল যেন সে আগে থেকেই জানত কি খুঁজতে হবে। স্ক্রিনে একটা নকশা ধীরে ধীরে ফুটে উঠল। নম্বরের জায়গায় এখন ডেটার প্রবাহ স্পষ্ট দেখা যাচ্ছিল। অর্জুন চমকে উঠলেন, এটা কি খুলে দিল এই ছেলে? রিয়ান স্ক্রিনের দিকে ইশারা করে বলল, এটা কোনো অ্যাকাউন্টের ডেটা নয়, এটা সেই পথের নকশা যেখান দিয়ে টাকা ঘুরে বেড়াচ্ছে। কেউ জিজ্ঞাসা করল, ঘুরে বেড়াচ্ছে মানে?
মানে টাকা বাইরে চলে যায়নি, শুধু এখানে এসে আটকে পড়েছে। ঘরে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। অর্জুন এগিয়ে এসে স্ক্রিন দেখলেন। এটা তো আমাদের সিস্টেমের অংশই নয়, কারণ এই জায়গাটা সিস্টেম নিজেই তৈরি করেছে। প্রিয়ার গলা সামান্য কেঁপে উঠল। যদি এটা সমাধান না হয় তাহলে সিস্টেম নিজেই এই পথ মুছে ফেলবে, আর টাকা কারোর থাকবে না। আর এটাকে থামাতে কতক্ষণ সময় লাগবে? ঘরে কেউ কোনো কথা বলছিল না। আর যখন শেষ টাকাটিও তার সঠিক খাতায় ফিরে এলো, তখন অর্জুন চেয়ারে ধপ করে বসে পড়লেন। এটা তুমি কিভাবে করলে? আমি কিছু নতুন করিনি, শুধু যেটা জট পাকিয়ে গিয়েছিল সেটাকে সোজা করে দিয়েছি। তুমি পুরস্কারের ব্যাপারে? 10 কোটি পরে দেখা যাবে, শুধু পরের বার কাউকে তার বাইরের অবস্থা দেখে বিচার করবেন না। ঘরে কয়েক মুহূর্তের জন্য পূর্ণ নীরবতা নেমে এলো। স্ক্রিনে এখন সব নম্বর স্থির হয়ে গিয়েছিল। সিস্টেম আবার স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু উপস্থিত সবার চেহারায় এখনও বিস্ময়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এমন নয় যে তারা খুশি হয়নি, বরং তারা বুঝতে পারছিল না যে এই ঘটনাকে কোন খাতে ফেলবে। আইটি প্রধান অর্জুন রাও নিজের চেয়ার থেকে উঠে পানির গ্লাস তুলে নিলেন। তার হাত সামান্য কাঁপছিল। এক ঢোক পানি খেয়ে তিনি রিয়ানের দিকে তাকালেন। আমি যা বলেছিলাম, 10 কোটি টাকা। ঘরের কয়েকজন চমকে উঠল। প্রিয়া কিছু বলতে গিয়ে মুখ খুললেন, কিন্তু অর্জুন হাত তুলে তাকে থামিয়ে দিলেন। না, আমি কোনো ঠাট্টা করছি না। এটা ব্যাংকের প্রতিশ্রুতি নয়, আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি। এর জন্য এখনই একটা বিশেষ অনুমোদন লাগবে। একজন জুনিয়র ম্যানেজার ধীরে ধীরে বললেন, স্যার, এটা খুব বড় অঙ্ক। মিডিয়া বোর্ড। অর্জুন তাকে দেখে বললেন, যদি আজ এই ছেলে এখানে না থাকতো, তাহলে মিডিয়া আমাদের মাটিতে পুঁতে ফেলত। তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে, আজ না হোক কাল। রিয়ান কোনো উত্তেজনা দেখালো না, না তার চোখে চমক, না চেহারায় আনন্দ। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি? করো। যদি আমি এই বাচ্চা না হতাম, যদি আমি স্যুটটাই পরে আসতাম, উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে আসতাম, তাহলেও কি আপনি আমাকে এতটা সন্দেহের চোখে দেখতেন? ঘরে আবার গভীর নীরবতা নেমে এলো। এই প্রশ্ন কোনো স্ক্রিনে ছিল না, কোনো ফাইলে ছিল না, কিন্তু সবচেয়ে ভারী প্রশ্ন এটাই ছিল। অর্জুন বললেন, সম্ভবত না। তাহলে 10 কোটি আমার জন্য নয়। কি? তুমি কি বলতে চাইছো? যদি আপনি সত্যি কিছু দিতে চান, তাহলে এমন একটা সিস্টেম তৈরি করুন যেখানে পরের বার কোনো বাচ্চাকে ভেতরে ঢোকার জন্য ভাগ্যের পরীক্ষা দিতে না হয়। তুমি টাকা নেবে না? টাকা নিলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু চিন্তাভাবনা বদলে গেলে অনেক মানুষের জীবনই বদলে যাবে। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে। সবাই তার দিকে তাকিয়ে রইল। 10 কোটি কোনো একটা অ্যাকাউন্টে যাবে না, একটা ট্রাস্ট গঠন করা হবে। রাস্তায় বসবাসকারী শিশুদের জন্য প্রশিক্ষণ, শিক্ষা এবং মেশিনের প্রযুক্তির কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করা হবে। আর এই ছেলে, এটা তার অংশ হবে না, এটা তারই কারণে সম্ভব হবে। শুধু এইটুকুই যথেষ্ট। রিয়ান তার থলে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। প্রিয়া পেছন থেকে বলে উঠলেন, রিয়ান, যদি কখনো সাহায্য লাগে তাহলে। সাহায্য তখনই লাগে যখন কেউ শোনে না। আজ আপনারা শুনেছেন, এটাই অনেক বড় পাওয়া। কিছুক্ষণ পর ব্যাংকের সিস্টেম পুরোপুরি স্থির হয়ে গিয়েছিল। সমস্ত টাকা তাদের নিজ নিজ সঠিক খাতায় ফিরে এসেছিল। আইটি টিম ও অন্যান্য কর্মীদের চেহারায় স্বস্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। কেউ ধীরে ধীরে বলে উঠল, আমরা কখনো ভাবতেও পারিনি যে এক রাস্তার ছেলে এমন জটিল সমস্যা বুঝে সমাধান করতে পারবে। সেদিনের পর শহর কয়েকদিন স্বাভাবিক ছিল না। সংবাদপত্রগুলোতে একটাই খবর ঘুরে ফিরে আসছিল, এক অজানা ছেলে পুরো ব্যাংককে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু কেউই ঠিকমতো জানত না যে সেই ছেলেটি আসলে কে। এসব তো মন গড়া গল্প, সংবাদপত্রের লোকেরা যা খুশি লিখে ছাপায়। কিন্তু যদি সত্যি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই সেই ছেলেটি অসম্ভব বুদ্ধিমান ছিল। সে আবার সেই পুলের নিচে বসেছিল, সেই একই জায়গায় যেখান থেকে মেশিনের আওয়াজ এখনও ভেসে আসত। শুধু পার্থক্য এই যে এখন লোকেরা তাকে দেখে থমকে দাঁড়াতো, অবাক চোখে তাকাতো, ফিসফিস করে কথা বলতো। কয়েকদিন কেটে যাওয়ার পর ব্যাংকে একটি অভ্যন্তরীণ সভা ডাকা হলো। এবার আর টাকা বা বিপদের কথা ছিল না, বিষয় ছিল সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়। কেউ বললেন, আমরা সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভর হয়ে ফেলেছি। কেউ বললেন, না, আমরা সিস্টেমকে কখনো সঠিকভাবে বিশ্বাস করতে শেখাইনি। সেই সভায় প্রথমবার একজন সিনিয়র অফিসার বলে উঠলেন, আমাদের সেই ছেলেকে আবার ডাকা উচিত, উপদেষ্টা হিসেবে নয়, বরং একটা আয়না হিসেবে।
কেউই বিরোধিতা করল না। রিয়ানকে ডাক পাঠানো হলো। যখন সে ব্যাংকে পৌঁছলো তখন কোনো ক্যামেরা ছিল না, কোনো মিডিয়া ছিল না, কোনো হই হই ছিল না, শুধু একটা গোল টেবিল এবং কয়েকজন মানুষ যারা প্রথমবার সত্যিকার অর্থে শুনতে এসেছিলেন। রিয়ান নিজে থেকে কথা শুরু করল না, সে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একজন বলে উঠলেন, আমরা সিস্টেম তৈরি করি যাতে ভুল কম হয়, কিন্তু প্রতিবার একই ভুল আবার করে ফেলি। কারণ আপনারা শুধু ফলাফল ঠিক করার চেষ্টা করেন, কারণ খুঁজে বের করেন না। সে ব্যাখ্যা করল যে কিভাবে সিস্টেম ধীরে ধীরে শুধুমাত্র তাদের জন্যই তৈরি হয়ে যায় যারা সেটা সবচেয়ে বেশি ব্যবহার করে, আর যারা সবচেয়ে বেশি ব্যবহার করে তারাই সবচেয়ে বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। তাহলে যারা দুর্বল তারা সিস্টেমে থাকে না, কিন্তু সিস্টেম তাদের জন্য থাকা উচিত। সেদিন কোনো কোড বদলানো হয়নি, কোনো সার্ভার ছোঁয়া হয়নি। সেদিন শুধু চিন্তাধারা বদলে গিয়েছিল। শহর শিখেছিল যে আসল পরিবর্তন কোথায় হয়। এই গল্পটি সেখানেই শেষ হলো যেখান থেকে শুরু হয়েছিল, একটি ছেলের গভীর অনুধাবন শক্তির কাছে, যে অদৃশ্যকে দেখার অসাধারণ ক্ষমতা রাখত।